ওরে ইন্টারভিউ দেওয়া মানে ওকে নরমালাইজ করা, এই বুঝছেন আপনারা? এইটা এথিক্সের মধ্যে আটকাবে? পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনি আমার বলেন তো, একজনের নাম বলেন। শি ইজ দি মোস্ট সট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য, বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে 1400 খুন সে কোথা থেকে করলো। আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ, আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত। দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং। আমি গতকাল বলছি যে যদি জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটারে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আছে। তবে জনাব খালেদ মহিউদ্দিন, একটা তীব্র বিতর্ক তাকে ঘিরে চলছে। খালেদ মহিউদ্দিন উনি বলছেন যে শেখ হাসিনার ইন্টারভিউ নেবেন উনি, কারণ ইটস এ বিগ ডিল। উনি খালেদ মহিউদ্দিন ভাই, আপনি কোন পতিত স্বৈরশাসক গণহত্যার দায়ে অভিযুক্ত মানবতা বিরোধী অপরাধে যে অভিযুক্ত ব্যক্তি, তাকে ইন্টারভিউ নিয়ে তার কথা কি শোনাবেন আপনি আমাকে বলেন। আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই, কিন্তু সহজ তো আপনি করে দেখালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই হয়তো ইতিমধ্যে অবগত আছেন, গতকাল একটি কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খালেদ মহিউদ্দিন ভাই গতকাল আমরা দেখেছিলাম তিনি বলেছিলেন যে তিনি পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চান, তিনি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চান যদি পসিবল হয় সেটাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া এবং সাক্ষাৎকার নেওয়ার কথা বলার পর থেকেই সারা দেশে তীব্র সমালোচনা হয় খালেদ মহিউদ্দিনকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবং এই সমালোচনা যারা করেছে, যারা খালেদ মহিউদ্দিনের ইন্টারভিউ সাক্ষাৎকার নেওয়ার বিষয়ে যারা ক্ষোভ প্রকাশ করেছে, তাদের উদ্দেশ্যে এবারে কিছু কথা বলেছে, রীতিমতো ক্ষেপে গিয়েছে খালেদ মহিউদ্দিন ভাই। খালেদ মহিউদ্দিন ভাই প্রশ্ন করেছে যে শেখ হাসিনাকে নিয়ে ইন্টারভিউ নেওয়া, প্রকাশ্যে শেখ হাসিনাকে নিয়ে আসা, এটা কি কোনো অপরাধ কিছু? এবং প্রকাশ্যে আসছে শেখ হাসিনা, জেল হলেও ইন্টারভিউ নিতে চান তিনি, এই কথা বলেছেন। একজন সংবাদকর্মী হিসাবে তার দায়িত্ব, কর্তব্য, তিনি সকলের কথা জনসম্মুখে নিয়ে আসবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই কি বলল শেখ হাসিনার সাক্ষাৎকার ইন্টারভিউ নেওয়া সম্পর্কে আমরা সেটা শুনবো, এবং কেন যারা সমালোচনা করছে তাদের উপর খেপলেন তিনি, সেটাও আমরা তার মুখ থেকে শুনবো তিনি কি ব্যাখ্যা দিলেন। ওরে ইন্টারভিউ দেওয়া মানে ওকে নরমালাইজ করা, এই বুঝছেন আপনারা? এইটা এথিক্সের মধ্যে আটকাবে? পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনি আমার বলেন তো, একজনের নাম বলেন। শি ইজ দি মোস্ট সট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য, বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে 1400 খুন সে কোথা থেকে করলো। আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ, আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত। দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং। আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটারে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আছে। এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, মানুষ হত্যা, এগুলি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন, এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা? আমি আপনাদের বলি 5 লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনার ইয়াকে নর্মালাইজ করতে পারবেন। আপনার এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ার মধ্যে থেকে যে 1400 মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার প্রচারণা করে, ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ? ওর ইন্টারভিউ দেওয়ার মুখ আছে? ওরে ইন্টারভিউ দেওয়া মানে ওকে নর্মালাইজ করা, এই বুঝছেন আপনারা? এইটা এথিক্সের মধ্যে আটকাবে? পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনি আমার বলেন তো, একজনের নাম বলেন। শি ইজ দি মোস্ট সট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য, বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে 1400 খুন সে কোথা থেকে করলো। আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ, আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত। দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং। না না, এভরিওয়ান, সাংবাদিকরা আসছে আমাকে জ্ঞান দিতে যে এটা সাংবাদিকতার এথিক্সে পড়ছে কিনা। আমি 100 বার বলবো যে শেখ হাসিনার ইন্টারভিউ এখন কোন সাংবাদিক এই পৃথিবীতে নিতে চাবেন? আপনি আমার বলেন। সে সাবেক প্রধানমন্ত্রী না। আমি বিগত সময় কি বলছি এটার লোকে মিলায় আপনি কবেন এই সরকার আমার না, মানে হ্যাঁ ইউনিট সরকার আমি চুজ করি না তো
আরে বাবা, প্রধানমন্ত্রী অভ্যুত্থানের মধ্যে আমি এই সরকার না কইছি, কারণ হচ্ছে ও গণতন্ত্রের মাধ্যমে আসে না, আমার ভোটের মাধ্যমে আসে নাই, দ্যাটস ওয়াই এই সরকার আমার না। তাই বলে কি আমি সরকারের স্বীকার করি না? আপনার আর্গুমেন্ট আমি বুঝতেছি না, মাইকুল এখন আমি বলছি সিরিয়াতে আমাদের সিরিয়া বলেন না, আপনি বাংলাদেশ বলেন। নেপালে কয়েকটা রাষ্ট্রে তো ভাই আগে কথা শুনেন, এই সরকার আমার না যে বলছি অন্য অনুষ্ঠানে, এইটার সাথে কালকে সাবেক প্রধানমন্ত্রী বলছে, এটার সাথে কি সম্পর্ক? আজকে না, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী বলছি, মানে এটা কি বললেন একটু বুঝায় বলেন। না, আপনি যখন ওনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন, এইখানে লেজিটিমেট ওনার যে আবার ওনাকে ফ্যাসিস্টও বলছেন না, তখন বিষয়টা হচ্ছে যে আমি কথা দাঁড়ান। আচ্ছা, উনি সাবেক প্রধানমন্ত্রী না হইলে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি কে? বাংলাদেশের এখন চুপ কার দ্বারা অ্যাপয়েন্টেড? জি, বাংলাদেশের রাষ্ট্রপতি কার দ্বারা অ্যাপয়েন্টেড? ওনার দ্বারা অ্যাপয়েন্টেড। সাবেক প্রধানমন্ত্রী উনি না হলে এটা কেমনে করছেন ওটা উনি? আমি সাবেক প্রধানমন্ত্রী ওনার বলবো না, কি বলবো না? এগুলো তো স্বাভাবিকভাবে আসছে, এগুলো তো স্বাভাবিক একটা প্রসিডিউর। বিগত 17 বছর আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আমার কি বলা উচিত ছিল? যে খুনি সে তাকে আপনি খুনি, আমি যে খুনি এটার বিচার করার দার কোর্টের। আসলে আমি কেন একটা লোককে খুনি বলবো? আমি বুঝলাম না। এখন তো বললাম এবং আমি ওই যে 2 ঘন্টার আলোচনায় আমি অনেকবার এই প্রসঙ্গগুলি আসছে। আপনি একই সাথে অবৈধ ইলেকশনের কথা বলছেন, একই সাথে 15,000 শহীদের কথা বলছেন, একই সাথে আপনি তাকে খুনি বলতে আপনি চাচ্ছেন না তৎকালীন সরকারকে। না, তৎকালীন সরকার আমি একবার রেফারেন্সে বলছি যে আমি সাবেক প্রধানমন্ত্রীকে ইন্টারভিউ করতে চাই, তাহলে আমাকে পুরা লাইন কইতে হইতো, তাই তো? আমি যদি না কই তাহলে কি হয়েছে এটা আমারে বলেন। আমারে আপনার খুনি মনে হয়েছে? শেখ হাসিনা দোষর মনে হয়েছে তো মনে হয়েছে, কি করবো কোন দোষর? আমার মনে হয় এই কথাগুলো যখন আমরা বলি, আনিস আলমগীর বা বিশিষ্ট সাংবাদিক গণমাধ্যম আরেকজনের প্রসঙ্গ বললেন না ভাই, আরেকজনের প্রসঙ্গ বললেন না, টু দা পয়েন্ট বলেন না। মানে এটাতে কি সমস্যাটা কি হয়েছে? নরমালাইজ করা হচ্ছে, এগুলোকে নরমালাইজ করে কি হবে? শেখ হাসিনা আইসা বসে উঠবে? আমি তো আপনার বললাম 50,000 ইন্টারভিউ দিলে এটা নরমালাইজ হবে না। আরে ভাই, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল মাইকটা দেন না আপনি, এত কথা বলেছেন কেন ভাই? আপনি আমার কথা শুনেন, এদিকে শুনেন কথা শুনেন। আপনি মাইকটা দেন, অন্যদের প্রশ্ন করতে দেন। এই যে আমার দিকে তাকান। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল প্রতিদিন 50টা এরকম ইন্টারভিউ উনি উৎপাদন করতেন, 50,000 বার দেখাইতে পারতেন। দেখাইয়া কোনো নরমালাইজেশন হয়েছে কিছু? আপনি মাইকটা দেন, অন্যকে প্রশ্ন করার সুযোগ দেন। থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য। শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি থাকবে। এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যেতে হইলেও আমার দিতে হবে। শেখ হাসিনা যদি ইন্টারভিউ দিতে চান এবং সেটা যদি আইনে কভার নাও করে, তবুও ইন্টারভিউ নেব। যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলেও যেতে হয়, তবুও আমাকে নিতে হবে। এভাবেই সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। যাকে আমি ইন্টারভিউ করতেছি তার লোকেরও যদি পছন্দ না হয়, সেই ইন্টারভিউ করতে পারে। খালেদ মহিউদ্দিনের এক কথাতেই নতুন করে উত্তাপ ছড়িয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। তবে কি প্রথমবারের মতো এবার গণমাধ্যমের সামনে আসছেন শেখ হাসিনা? অনুতাপ নাকি অভিযোগ? কি থাকবে হাসিনার কণ্ঠে? দেশবাসী বা কিভাবে নেবে সাবেকের রাষ্ট্রপ্রধানকে? সেসব প্রশ্নে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। যখন কোনো ভিকটিম মনে করবে যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থাপিত প্রদর্শিত কোনো ঘটনা দ্বারা আমি যে ট্রমাটা আমি পাইছি, ওই ট্রমার যেটা আমার ট্রমা আবার একটু বাড়বে, তাইলে এইটা বেআইনি হবে। বাংলাদেশের আইনও বেআইনি, আমেরিকার আইনও বেআইনি। খালেদ বলেন, আমি আসলে একটা জিনিস আবিষ্কার করলাম, আইনের মধ্যে একটা জায়গা আছে। আমি আগেই বলি, আমি কোনোদিন কোনো বেআইনি কাজ করতে চাই না। আইনের জায়গাটা হলো যখন কোনো ভিকটিম মনে করবেন যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থাপিত কিংবা প্রদর্শিত কোনো ঘটনা দ্বারা তার ইতিপূর্বে পাওয়া ট্রমা বাড়তে পারে, তাহলে সেটা বেআইনি হবে। সেটা বাংলাদেশের আইনেও বেআইনি, আমেরিকার আইনেও বেআইনি। তিনি বলেন, অনেকেই আমাকে বলেছেন আমেরিকার টিভিতে তো অনেক নিষিদ্ধ লোকের সাক্ষাৎকার প্রচার হয়। না, এমন একটি উদাহরণও তারা আমাকে দেখাতে পারবেন না। নিষিদ্ধ কারো ইন্টারভিউ কোনো মার্কিন গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। এমনকি ওসামা বিন লাদেনের ইন্টারভিউ প্রকাশ করা হয়নি। জিও টিভি করেছিল, তার জন্য তাদের জবাবদিহিতাও করতে হয়েছে। যে শত শত লোক আমারই কইছে আমেরিকার টিভিতে তো অনেক নিষিদ্ধ লোক, একটি উদাহরণ দেখাতে পারবেন, একটি উদাহরণ। এমন কঠোর নিষেধাজ্ঞার কারণ হিসেবে তিনি বলেন, যাতে হামাস হিজবুল্লাহর মতো সন্ত্রাসী সংগঠনগুলো গণমাধ্যমের সামনে গিয়ে কথা বলতে না পারে, সেজন্য সরকার স্ট্রিক্টলি এগুলো বন্ধ রাখে। তবে শেখ হাসিনার ইন্টারভিউ বিষয়ে খালেদ স্পষ্টভাবে বলেন, এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী ইন্টারভিউ দিতে চান, এটা যদি আইনে কভার নাও করে, তাহলেও তার ইন্টারভিউ নেব। সম্প্রতি গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় খালেদ মহিউদ্দিন এসব কথা বলেন।
আজকে দেখলাম যে খুব বাংলাদেশের বিতর্কটা খুব তুঙ্গে, অর্থাৎ সবার আলোচনার বিষয়ে খালেদ মহিউদ্দিন উনি বাংলাদেশে গেছেন, গিয়ে বিভিন্ন জায়গাতে দেখাশোনা করতেছেন এবং ওনার একটা মন্তব্য যে উনি বিভিন্নভাবে জুলাই বিপ্লব নিয়ে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি উনি করে যাচ্ছেন বা করতেছেন বর্তমানে। উনাকে বাংলাদেশের যারা কিছু সমাজ আছে মনে করে পৃথিবী বিখ্যাত সাংবাদিক। আমার হাসি লাগে এগুলো শোনার পরে, কারণ পৃথিবী বিখ্যাত সাংবাদিক কাকে বলে এবং আসলে সাংবাদিক কাকে বলে এটা আমি খুব ভালো করে জানি, কেননা সারাদিন আমি এগুলাই দেখি। এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা। এবং যদি কখনো কারোর সাথে দেখা হয় তাহলে সাংবাদিক কে কতটুকু কোন জায়গাতে গার্ডস কি আছে ইনশাল্লাহ টেস্ট করা যাবে, বাট বলে রাখি এখানে। তো শুনেন, ওয়ালাইকুম আসসালাম ব্রাদার। উনি বলছেন যে শেখ হাসিনার ইন্টারভিউ নেবেন উনি, কারণ ইটস আ বিগ ডিল। ইটস আ বিগ ডিল, বাট ইট ইজ নট ফর বাংলাদেশ। It's a big deal. It's for India, not for Bangladesh. Because Bangladesh's জন্য it's a garbage. That's simple as that. উনি খালেদ মহিউদ্দিন ভাই, আপনি আইন করা হয়েছে কোন পতিত স্বৈরশাসক গণহত্যার দায়ে অভিযুক্ত মানবতা বিরোধী অপরাধে যে অভিযুক্ত ব্যক্তি, তাকে ইন্টারভিউ নিয়ে তার কথা কি শোনাবেন আপনি আমাকে বলেন? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন। আমি এই প্রশ্নটা যদি দেখা হয় উনাকে, আমি এটাই করতাম। মানে আমরা কি দেখতে হবে ওনার কাছ থেকে এখন এই মুহূর্তে? দ্যাটস হোয়াট ইট ইজ। মানে আপনাকে আমি বলেন যে আচ্ছা, কারো কাছ থেকে অজানা কথা শুনবো, তো কি অজানা কথা তারা রয়ে গেছে বাকি, যেগুলো আমাদেরকে শুনতে হবে? 17 বছর শুনে নাই, 25 বছর টোটাল, বা কত 3 টোটাল 4 বার 5 বারের প্রধানমন্ত্রী সে। আমরা তার শাসন দেখি নাই, এভরিথিং ভেরি ইনফ্যাক্ট। আমরা কোন স্বৈরশাসক পতিত সরকারের খুনির কথা শোনার সময় আমাদের কোথায় আছে? হিটলারের কথা কোন ইন্টারভিউ পরবর্তী সময়ে, তার পরবর্তী সময়ে কি কেউ প্রচার করেছে? তাহলে শুনতে হবে। এখানে কি সমস্যা কি জানেন? সমস্যা হলো দ্য গভর্নমেন্ট ইজ ভেরি উইক। আমি আজকে বলছি আপনার একটা জায়গাতে, সেটা হলো যে সরকারকে অনুরোধ করবো, আইন যেই ভাঙবেন তাকে গ্রেফতার করতে হবে। জাস্ট অ্যারেস্ট ইমিডিয়েটলি, ডাজন্ট ম্যাটার কে কোন দেশ থেকে আসছে, কার চেহারা কি, কে কি করে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সত্য ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে মানে এভিডেন্স এবং আইন ভাঙার প্রমাণ যদি থাকে, মোর দেন এনাফ। সারা পৃথিবী বলুক সে নির্দোষ। when you have evidence, someone is guilty. So according to that, গভর্নমেন্টকে অ্যাক্ট করার জন্য গভর্নমেন্টকে আমি অনুরোধ জানালাম, যদি আইন আছে উনার জন্য আইন ব্যতিক্রম হতে পারে না। যদি উনি কখনো বাংলাদেশে আসে এবং উনি আইন ভাঙে, তাকে গ্রেফতার করা উচিত। এবং গ্রেফতার করার জন্য বলতে, কেননা যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান এবং আইন সবার জন্য সমান হয়, he got to be arrested if he does it. That's the bottom line, ladies and gentlemen. So মূল জায়গাতে আমার এখানেই বক্তব্য দিতে, মানে কথা বলতে চাই আপনাদের সামনে, সেটা হলো যে আমরা কোন নিকৃষ্ট খুনি, শিশু হত্যাকারী, একজন দুজনে হাজার হাজার, তার মুখের কোনো কথা, তার বক্তব্য থাকতে পারে না বাংলাদেশের জন্য। আমরা আর শুনতে পারবো না, আমরা শোনার কোন ইচ্ছা আমাদের নেই। সুতরাং এগুলো অ্যাভয়েড করেন। এখানে ঘটনা কি বুঝেছেন? ঘুরে ফিরে সেই ভারতপন্থী এবং স্বৈরাচারের প্রেতাত্মারা, বিভিন্ন ছদ্মবেশে ভদ্রলোক সাংবাদিক যে আছে, এটা তাদের এই যে জিন যেটা এটা কিন্তু আবার উচকে উঠতেছে তাদের জন্য। এটাই হলো সবচেয়ে বাস্তবতা এখানে। অর্থাৎ তাদের যে জেনেটিক প্রবলেম, স্বৈরাচার এবং ফ্যাসিজমের এবং কমপ্লিটলি ধর্মদ্রোহী এবং ভারতপন্থী, এটা তার চরিত্রের বহিঃপ্রকাশ সুযোগ পেলেই এটা ঘটে যায়। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখানে বক্তব্য এই জায়গাতে, যদি আইন ভাঙে তাকে গ্রেফতার করতে হবে, তার জন্য আলাদা আইন হতেই পারে না। এবং এখানে সরকারকে কঠোরভাবে এটা মানে এই প্রতিষ্ঠা করার জন্য বা মেনটেন করার জন্য সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি। দ্যাটস হোয়াট ইট ইজ। কারণ স্বৈরাচার নিধন করতে চান বাংলাদেশ থেকে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান ভবিষ্যতের জন্য। এই সব স্বৈরাচারের প্রেতাত্মাদের বিরুদ্ধে আইন সমানভাবে প্রয়োগ করতে হবে। দ্যাটস হোয়াট ইট ইজ, লিসেন টু মি। হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ। এবং আমি যারা সকল রাস্তার কুকুর যারা আছেন, হাসিনার কুত্তা যারা আছেন, আপনাদেরকেও এটা শোনার জন্য এবং গভীরভাবে এটা মানে খতিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ রাস্তাঘাটে প্রচুর মানে হাসিনার কুত্তাদের ইদানিং গেউ গেউ আমরা শুনতে পাচ্ছি। এদেরকে যেখানেই পাবেন সেখানেই কি করতে হবে, গেউ গেউ করা কুকুরকে, কার্তিক মাসের কুকুরকে, আপনারা সেটা জানেন। আপনারা আশা করি সেই পদ্ধতিটা মেনটেন করবেন। হ্যাভ এ ব্লেসড ডে, হ্যাভ টু গো রাইট নাও। বিখ্যাত সাংবাদিক এবং অ্যাঙ্কার, ইনফ্যাক্ট সাংবাদিক হিসেবে তিনি যতটা বিখ্যাত ছিলেন, অ্যাঙ্কার হিসেবে তার চেয়ে অনেক বেশি বিখ্যাত হয়েছেন টকশোর অ্যাঙ্কার হিসেবে জনাব খালেদ মহিউদ্দিন দেশে এসছেন কয়েকদিন আগে। আসতে না আসতেই একটা তীব্র বিতর্ক তাকে ঘিরে চলছে। আমি গতকাল সারাদিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম মোটা দাগে তার মুন্ডুপাত চলছে। তিনি যা করেছেন সেটাকে আমরা আসলে কিভাবে দেখব, এবং এই যে তর্ক বিতর্ক বা কেউ কেউ অনেক উগ্র কঠোর মন্তব্য করছেন, এগুলো প্রত্যেকটা সম্ভবত আমাদের সোসাইটির খুব গুরুত্বপূর্ণ ডিসকোর্স হিসাবে হাজির হয়েছে। কারণ আমাদের সাংবাদিকতা কেমন হবে, সাংবাদিকতার সীমা কতটুকু, একটা পতিত স্বৈরাচার মাফিয়াকে আমরা কিভাবে দেখব, সেই জিনিসগুলো, বা এই ব্যাপারে আমাদের মতের সাথে যদি ভিন্ন মত কারো হয় তার সাথে আমরা কেমন ট্রিট করব, সব কিছুরই একটা দুর্দান্ত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। ইনফ্যাক্ট ভবিষ্যতের বাংলাদেশে, ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ যেমন হবে, কেমন হবে, সেটা আসলে অনেকটুকুই নির্ভর করবে আমরা কিভাবে এই জিনিসগুলো ডিল করব, বা আমরা তর্ক বিতর্ক মাঝে মাঝে বাকবিতণ্ডা বা ঝগড়াঝাটি করতে করতে এগুলো শিখে উঠবো। ইনফ্যাক্ট মূল সমস্যাটা হচ্ছে, ভিডিওটা অনেকে হয়তো দেখেছেন, আমি ভিডিওটা
শেষে দিয়ে দেবো বা মন্তব্যে দিয়ে দেবো, সেটা হচ্ছে যারা খালিদ মহিউদ্দিন বলছেন যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মানে সাবেক প্রধানমন্ত্রী নিয়ে তীব্র ডিবেট হয়েছে, আমি সেটাই পরে আসছি, যদি তাকে ইন্টারভিউ দিতে চান সেটা যদি বেআইনিও হয় তিনি সেই ইন্টারভিউটা নেবেন, কারণ ওনার বিবেচনা এটা এত বড় ব্যাপার, এটার জন্য তিনি যে কোনো জেলে যেতে হয়, মানে আইনি কনসিকুয়েন্স যদি হয় সেটাও তিনি মাথা পেতে নেবেন। এটা নিয়েই তীব্র বিতণ্ডা হয়েছে, বিতর্ক হয়েছে। আরেকটা জিনিস, তিনি আগে একবার সম্ভবত সাদ্দামের ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে সেটা শেষ পর্যন্ত তিনি ক্যান্সেল করেছিলেন, হাসনা সার্জিসরা প্রতিবাদ করেছিল, সেটা একটু হাস্যরসাত্মক ঢঙে বলতে গেছেন, সেটাও অনেকের কাছে খুবই নেগেটিভ মনে হয়েছে, এটা অস্বাভাবিক না। কিন্তু আমি মূল জায়গাটা রাখতে চাইছি শেখ হাসিনা, মানে শেখ হাসিনার বক্তব্য, শেখ হাসিনার ইন্টারভিউ যদি কেউ করতে চায় কি হবে। আমি একটা প্রশ্ন আগে করে রাখি, আমি শেষে আমি কি করবো সেই জবাবটা দেবো। ধরুন খালিদ মহিউদ্দিন না শেখ হাসিনার ইন্টারভিউ ইন্ডিয়া পারমিট করলো এবং শেখ হাসিনা রাজি হলেন, ভারতের কোনো সাংবাদিক বা বাইরের কোনো বিদেশি সংবাদ মাধ্যমের কেউ শেখ হাসিনার একটা ইন্টারভিউ নিল, ভিডিও ইন্টারভিউ, সেটা পাবলিশড হলো, আমরা কি সেটা দেখব নাকি দেখব না? এই প্রশ্নটা একটু করে রাখি, তারপর এই জায়গায় আসছি। সমালোচনা কি হচ্ছে? সমালোচনা হচ্ছে যেন খালিদ মহিউদ্দিন সাবেক প্রধানমন্ত্রী বলছেন, এটা নিয়ে প্রথম বিতর্ক, খুব বড় না হলেও যথেষ্ট বিতর্ক হচ্ছে যে শেখ হাসিনার মারাত্মক সব অপরাধ আছে, বিভৎস সব ঘটনা তিনি ঘটিয়েছেন, গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, টর্চার করেছেন, মামলা করেছেন, দেশ লুট করেছেন, টাকা পাচার করেছেন, মত প্রকাশ রুদ্ধ করেছেন, সব কিছু করেছেন, কোনো সন্দেহ নাই। তো তাকে সাবেক প্রধানমন্ত্রী বলে, এবং শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলতে আমাদের অনেকের গায়ে লাগেও, কারণ হচ্ছে গত 3টা নির্বাচন তিনি ম্যানিপুলেট করেছেন, করে ইনফ্যাক্ট তিনি গায়ের জোরে ক্ষমতায় ছিলেন, কাগজে কলমে প্রধানমন্ত্রী ছিলেন। তো তাকে সাবেক প্রধানমন্ত্রী বলার মাধ্যমে জিনিসগুলোকে নর্মালাইজ করার চেষ্টা হচ্ছে যারা বলছেন। দ্বিতীয় কথাটা হচ্ছে তাকে ইন্টারভিউ করে, তার ইন্টারভিউ জনগণের সামনে নিয়ে এসে তাকে এই যে তার একটা খুবই খারাপ পরিস্থিতি আছে সেটাকেও স্বাভাবিকীকরণের চেষ্টা। একটা প্রশ্ন করে রাখি, মানে খালিদ মহিউদ্দিন যদি এই প্রশ্ন আমার ইন্টারভিউ শেখ হাসিনা নেন বা নিতেন, শেখ হাসিনার সাথে সেই তৈলবাজ বা তেলবাজ যে সাংবাদিকরা ছিলেন সো কল্ড, তার যে সংবাদ সম্মেলন হতো, বাই দ্য ওয়ে মনে পড়লো এত অসাধারণ বিনোদন মিস করি অনেকদিন। যাই হোক, তো খালিদ মহিউদ্দিন কি সেই ইন্টারভিউ নিতেন? সেই প্রশ্নটাও যদি আমি করে রাখি, এখন তাহলে প্রশ্ন দাঁড়ালো যে শেখ হাসিনা পতন হয়েছে, পালিয়ে গেছেন, শেখ হাসিনা কি বলতে চান আমরা কিন্তু কথা পাই। ইনফ্যাক্ট গতকালও জনাব আরাফাতের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে তিনি ডক্টর ইউনূসের মানে তার ব্যবসা, তার দুর্নীতি, সকল তার ভাষায় বিরাট লম্বা বক্তব্য দিয়েছেন, এবং উনি তার ভাষ্য মতো ইনশাল্লাহ তিনি বাংলাদেশে ফিরে আসবেন, মানে শেখ হাসিনার মুখেও ইনশাল্লাহ শুনতে হয় আমাদের। যাই হোক, তিনি আসবেন এবং এসে অনেক কিছু করবেন। সো শেখ হাসিনা কি বলতে চান, কি বলছেন সেটা কিন্তু আমরা জানতে পারি। একটা ইন্টারভিউ যদি হতো, আবারও বলছি ইন্টারভিউ ভালো খারাপ ভুল সঠিক সেটা পরে, সেটা খালিদ মহিউদ্দিন বা অন্য কেউ যদি নিত, জেনুইন জার্নালিস্ট, ইন্ডিয়ান বিজেপি জার্নালিস্টের কথা বলছি না, ইন্ডিয়ার মধ্যে থাকাও যদি এরকম রিয়াল জার্নালিস্ট যদি কেউ ধরলাম আমরা, বা মানে অ্যাঙ্কার, আমরা যদি কারণ থাপারের কথা বলি ভারতে, তিনি নিতে পারতেন, বা বাইরের হলে তার কথাই নেই, সেরকম কাউন্টার কোয়েশ্চেন করা যেত। সেই জিনিসগুলো হলে শেখ হাসিনার নিশ্চিতভাবে তিনি সত্য কথা বলে ফেলতেন না, কিন্তু তার সেই ইন্টারভিউতে তার অনেক কিছু আমরা জানতে পারতাম। এখন আমি আমার কথা বলি, শেখ হাসিনা যে পার্সোনালি কথা বলে যাচ্ছেন, একসময় ফোন রেকর্ডের মতো করে ফাঁস হতো, মানে উনি কারোর সাথে কথা বলছেন, কেউ রেকর্ড করে ছাড়ছে, এখন উনি প্রকাশ্যে বক্তৃতার মতো করছেন, বিভিন্ন জায়গায় কানেক্টেড হয়ে, এবং উনি এটা বাড়িয়েছেন, মানে বাংলাদেশ এই ব্যাপারে শক্ত চাপ দেওয়ার কথা যতবারই বলেছে, সাম্প্রতিক সময় এটা অনেক বেড়েছে। এবং আমি বলেছি, শ্রীরাধা দত্ত যে বলছেন ভারত সরকার সম্ভবত বার্তা দিয়েছে, একেবারেই বাজে কথা, শেখ হাসিনা এটা বাড়াচ্ছেন এবং এটা ভারত সরকারের সায় না থাকেই পারে না। তো ফলে তিনি যখন এটা করছেন আমি তো শুনছি, এবং আমি শেখ হাসিনার বক্তব্যকে ধরে কথাও বলেছি, ভিডিও করেছি। বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য প্রচার বেআইনি এখনও, এবং এই বেআইনি হওয়ার পর আমি এটা শুনেছি এবং আমি এটা নিয়ে আমার বক্তব্য দিয়েছি, এবং আমি মনে করি, আমি বিশ্বাস করি শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে প্রচারিত হলে ভালো হতো, ওয়াইড স্প্রেড। এখনও কি সুযোগ নাই? খুব ভালো মতো সুযোগ আছে, বেআইনি করে রাখা হয়েছে, কিন্তু ইউটিউবের যে চ্যানেলগুলোতে আওয়ামী লীগের নিজস্ব পেজ, জনাব আরাফাতের পেজ, এগুলো কোনোটাতেই আসলে এগুলো নেই তা না, এগুলো তো আছে, আমরা দেখতে পাচ্ছি, এগুলো এলিমিনেটও করা হচ্ছে না, হয়তো একটা কথা বলে রাখা হলো। শেখ হাসিনার পতন হয়েছে, একজন পতিত স্বৈরাচার কি বলে, কীভাবে কথা বলে, কীভাবে রিয়্যাক্ট করে, কীভাবে ইন্টারাক্ট করে, এগুলো আসলে আমাদের দেখতে পারলে খুব ভালো হতো। এবং এই কারণে আমি মনে করি শেখ হাসিনার ইন্টারভিউটা জেনুইন যদি ইন্টারভিউ হয়, এবং আমি মানে যারা খালিদ মহিউদ্দিনের উপরে আমার এইটুকু আস্থা আছে, তিনি তার যে ব্র্যান্ডিং আছে, তিনি গিয়ে অন্যান্য বহু সাংবাদিকরা যারা বসে বসে চাটুকারিতা করতেন তিনি সেটা করবেন না। সো এরকম একটা ইন্টারভিউ যদি হতো কেমন হতো? যে শুরুতে যে প্রশ্ন করছিলাম, বাইরের কেউ যদি একটা ইন্টারভিউ নিত, তার জেনুইন ইন্টারভিউ, সেটা কি দেখতেন?
আমার উত্তর হচ্ছে আমি দেখতাম, এবং সেটা নিয়ে আমি আমার ঠিক বলতাম। ইন্টারভিউতে কেউ যদি মিথ্যে কথাও বলে, তারপরও আমরা আসলে অনেক মেসেজ দিয়ে ফেলি। আমরা কিভাবে কোন বাক্য ব্যবহার করছি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, আমাদের স্ট্রেস ইন্টোনেশন কেমন হচ্ছে কথার মধ্যে, এগুলো অনেক অনেক বার্তা দেয়। আমি বলছি সব বার্তা আমি পড়ে ফেলতে পারবো, কারণ তো আমার নিজস্ব একটা রিডিং আছে, আমি সেই রিডিংটাই উপস্থাপন করার চেষ্টা করতাম। তো তা যদি হয়ে থাকে, আমরা যদি সেটা যদি শুনতে পারি, খালেদ মহিউদ্দিন যদি সেটা নিত, তাতে কি সমস্যা হতো? উনি নিতে চেয়ে অনেক বেশি অপরাধ করে ফেললেন। উনি বাংলাদেশি বলে, বা তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তিনি আওয়ামী লীগের সময় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি সালমান এফ রহমানের চ্যানেলে কাজ করেছেন, সেখানে টকশো করতেন, সেখানেও তিনি মোটা দাগে খুবই, আমি যতদূর মনে করতে পারি দেখেছি, সেখানে যথেষ্ট নিউট্রালি তিনি টকশো করতেন। তিনি তার জায়গা থেকে চ্যালেঞ্জ করতেন। পরবর্তীতে তিনি ডয়চে ভেলেতে গেলেন বা ঠিকানায় গেলেন, সবখানেই তিনি মোটা দাগে সেটা চেষ্টা করেছেন। তবে ব্যক্তি হিসাবে যে কখনো কখনো তার কোনো ক্ষেত্রে আমাদের মনে হতে পারে না যে তার কোথাও না কোনো বায়াস আছে, এটা হতে পারে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তর্কের খাতিরে ধরে নিলাম যেন খালেদ মহিউদ্দিনের খানিকটা বায়াস আছে। এখন সাবেক প্রধানমন্ত্রী বলা আমাদের অনেকের কাছেই ভালো লাগবে না, খুব স্বাভাবিক। সেটা যদি ভালোও না লাগে, যদি আমাদের মনে হয় খালেদ মহিউদ্দিনের কোনো না কোনো ফর্মে গণ অভ্যুত্থানের যে ছাত্র তরুণরা আছে তাদের প্রতি তার কোনো ধরনের বিরাগ আছে, আমি ধরে নিলাম শেখ হাসিনার প্রতি তার খানিকটা অনুরাগ আছে, ধরে নিলাম, এগুলো সবগুলো বলছি ধরে নিলাম, আমি বলছি না ওনার সেটা আছে। যদি তাই হয়ে থাকে, খালেদ মহিউদ্দিনকে আমরা আসলে কিভাবে দেখবো, তার এই বক্তব্যকে কিভাবে দেখবো? আমরা একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করার কথা বলছি, সেই সমাজে আমরা অ্যাকোমোডেটিভ হওয়া দরকার আছে। আমি কিন্তু আবারও বলছি, তার বক্তব্যকে নিয়ে সমালোচনা চলুক, কিন্তু তিনি কার চাকরি করেছেন, কার চাকরি করে তার এই অবস্থা হয়েছে, তিনি কীভাবে আওয়ামী লীগের দোসর এবং দালাল আছেন, এই একই ট্যাগিং, একই ব্র্যান্ডিং, এগুলো না করে আমরা র্যাদার এই আলাপটা করতে পারি, যদি আমাদের কাছে যুক্তি থাকে, যে শেখ হাসিনার ইন্টারভিউ নিলে কী হবে। কেউ কেউ বলছে নর্মালাইজড হবে। আমি যদি বলি শেখ হাসিনাকে ইন্টারভিউ নিয়ে যদি একটা না, খালেদ মহিউদ্দিন যদি 10টা 15টা 20টা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটা করে ইন্টারভিউ নিতে থাকে, আরও সবাই দিতে থাকে, শেখ হাসিনা নর্মালাইজড হয়ে যাবে বাংলাদেশে? যদি হয়ে যায়, বা খালেদ মহিউদ্দিনের একটা ইন্টারভিউতে যদি অনেকটুকু স্বাভাবিক হয়ে যায়, তাহলে শেখ হাসিনার প্রতি আসলেই কি আমাদের প্রকৃত রাক্ষোভ আছে বা ঘৃণা আছে? এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আমি মনে করি না কিছু আসবে যাবে, কিছু আসে যায় না। আমি বলছিলাম যে ভারতে বসে তিনি যেসব কথাবার্তা বলছেন, এগুলো বলে বরং আমাদের সলিডারিটি বাড়ায়। এত ফালতু নোংরা কথা তিনি বলেন, খালেদ মহিউদ্দিনের সাথে ইন্টারভিউ দিলেও কাউন্টার প্রশ্ন করবেন, ওই একই নোংরা বাজে কথাই তিনি বলবেন। আদতে এতে শেখ হাসিনা নর্মালাইজড হবে না। সুতরাং যে অভিযোগটা খালেদ মহিউদ্দিনকে করা হচ্ছে যে এটা করার কারণে এই হবে, এবং উনি একটা ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে এসছেন এটা করার জন্য, আমি ব্যক্তিগতভাবে মনে করি না। উনি যেটা বলেছেন সেটা হলো, তিনি একজন জার্নালিস্ট যদি এইরকম একটা স্কোপ পায়, উনি বলছেন ইটস টু বিগ আ থিং, এত বড় একটা ব্যাপার, তিনি সেটা লোভ সামলাতে পারবেন না, তিনি এরকমভাবেই বলেছেন, এবং এটার বিরাট ভ্যালিউ আছে। কেউ কেউ বলবেন তার দল বা তিনি মানবতা বিরোধী অপরাধের জন্য তাকে বিচার করা হচ্ছে। ট্রু, এখনও বিচার শেষ হয়নি, তিনি এখনও ফেরারি আসামি, সেটা ফর শিওর, কিন্তু তিনি এখনও কনভিক্টেড আসামি না। কনভিক্টেড হয়ে গেলে সেক্ষেত্রে কী হবে? বা খালেদ মহিউদ্দিন এখন এটা বলছেন, আরও অনেক ক্ষেত্রে যখন বিএনপি খুব চাপে ছিল, তাদের কারো ইন্টারভিউ কেন করতে চাননি? এই আলাপগুলো আসুক, আমি এটাই বলছি, আলাপগুলো আসুক, চলুক, কিন্তু এগুলো একাডেমিকলি থাকুক, এগুলো এভাবেই আমরা আলোচনা করি। খালেদ মহিউদ্দিন এই মাটির সন্তান, তার বহু ক্ষেত্রে আমাদের অমিল থাকতে পারে চিন্তার। আমার মনে পড়ে খালেদ মহিউদ্দিন একবার একটা ফর্মুলা দিয়েছিলেন শেখ হাসিনার সময় তিনি ছুটিতে যাবেন, অত্যন্ত কঠোর ভাষায় তাকে সমালোচনা করে কার হয়ে মাঠে নামছেন টাইপের কথা বলে একটা ভিডিও বানিয়েছিলাম। এটা আমার কাছে মনে হয়েছে, আমি আমার ওই সমালোচনা করেছি, সমালোচনার জায়গাটা আমি রাখতে চাই, সবারই রাখা দরকার আছে, কিন্তু আমরা তাকে যে ধরনের আক্রমণ করছি, আমার মূল জায়গাটা হচ্ছে এটা যে তার সাথে অ্যাকোমোডেট করি। আমরা অনেকেই মানবো না, অনেকেই পছন্দ করবো না। শেখ হাসিনার ইন্টারভিউ আর কেউ নিলে আমরা ক্ষোভের আগে হয়তো দেখবো না, আমি দেখবো। এখন আমাকেও আপনারা শেখ হাসিনার দোষর মনে করবেন কি না, শেখ হাসিনাকে নর্মালাইজ করতে চাইছি সেটা মনে করবেন কিনা, সেটা আপনার বিবেচনা। এবং আমি এটা বলার সময় রিস্ক নিয়েই বলেছি যে অনেকে আমাকে একই ধরনের আক্রমণ করবেন, যে আমি শেখ হাসিনার দোষর খালেদ মহিউদ্দিনের দোষর হিসেবে, মানে দোষর হিসেবে মাঠে নেমেছি। আপনি ভাবতে পারেন, আপনার এই ভাবার অধিকার আছে, কিন্তু বারবার যে কথাটা বলার চেষ্টা করছি, আমরা একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে চাই। গণতান্ত্রিক সমাজ গড়ে ওঠে ডিসকোর্সের মাধ্যমে, ডিবেটের মাধ্যমে। সো প্রত্যেকে তার মতো করে বলা চলুক, এই বলা নিয়ে সমস্যার কিছু নাই। এসব কিছু বলেও এই আলাপটা রেখেও খালেদ মহিউদ্দিনকে আমাদের এই ডেমোক্রেটিক স্পেসে আমরা তাকে অবশ্যই জায়গা দেব। এই বাংলাদেশের নাগরিক, তিনি তার সম্মান, যোগ্যতা সব কিছু নিয়েই থাকবেন। এই ব্যাপারটা আসলে আমাদের শিখতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বা অনেকেই আলাপ করছে যে আমাদের খালেদ মহিউদ্দিন উনি বাংলাদেশে এসেছেন, এবং যদিও আমি তার সাথে যখন একটা শোতে ছিলাম, আমি তখনও বলেছিলাম যে জুলাইয়ের মতো ঐতিহাসিক গণ অভ্যুত্থান, এরপরে উনি বাংলাদেশে আসার সময় পান নাই, উনি জার্মানি থেকে বাংলাদেশ না এসে জার্মানি থেকে আমেরিকা চলে গিয়েছিলেন। আমি শোতেই তাকে বলেছিলাম।
তো কি আসবে না আসবে দেখা তো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেশ জাতি রাষ্ট্র এসব নিয়ে যার অনেক অনেক ভাবনা, অনেক বেশি ভাবনা। তো জুলাই গণ অভ্যুত্থানের পর এমন অনেক মানুষ তারা দেশে এসেছে, সরকারের অংশগ্রহণ হওয়া গুরুত্বপূর্ণ না, এইসব শহীদ পরিবারের কাছে গেছে, সাফারিংস, তাদের কষ্ট। মুশকিলটা হলো এই ব্যাপারে আসলে ওভাবে রিয়াকশন দেওয়াটাও কঠিন। এরপরও আমি বিশেষ করে ইনকিলাব মঞ্চের ভাই যারা অ্যাক্টিভিস্ট আছে, আপনারা জানেন আমাদের সাথে অনেক শহীদ পরিবার, তাদের সাথে আমাদের কথা হয়, আমরা তাদের কোনো উপকার করতে পারি না, কিন্তু তাদের যে কথা যা তারা বলতে চায় কিন্তু কোথাও আসে না, তো তারা মনে করে যে তাদের কথাটা হয়তো আমরা কোথাও পৌঁছে দিতে পারি। তা খুবই আমি ক্যাজুয়ালি জাস্ট কিছু বলবার জন্য হঠাৎ করে মনে হলো যে আমাদেরকে সকাল থেকে বেশ কিছু শহীদ পরিবার বলেছেন যে সম্প্রতি যে খালেদ মহিউদ্দিন ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত আলাপ করছেন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের স্টুডেন্টদের সাথে, সেখানে ওনার কিছু বক্তব্য, ওনার জুলাই শহীদ এবং এই শব্দের ব্যাপারে ওনার টোটাল বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে যেহেতু আমাদেরকে কেউ কিছু জানিয়েছেন, তো আমরা মনে করছি আমাদের এই আলাপ নিশ্চয়ই খালেদ মহিউদ্দিন শুনবেন, কারণ তিনি সবকিছুতে খোঁজ রাখেন এবং আমাদের ব্যাপারে তিনি ভালো করে খোঁজ রাখেন। সুতরাং আশা করি উনি এটাও খেয়াল রাখবেন। তো আমরা যা বলছি এটা অনেক শহীদ পরিবারের কথা, তারা আমাদেরকে বলেছে আমরা হয়ে যেন তাদের ব্যাপারে কিছু, মানে তাদের কথাগুলোর জন্য আমরা একটু বলি। দেখেন আপনারা অনেকেই আমরা একটা ব্যাপারে রিয়াক্ট করছি, আমিও একটা পোস্ট দিয়েছি, সেটা হলো যে প্রধান ফ্যাসিস্ট খুনি হাসিনাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেছেন। এই আলাপটা আসলে একটা সেকেন্ডারি আলাপ, এই আলাপটার থেকে খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার ঘটে গেছে, যেটা আমরা কেউ যেন অনেকে খেয়াল করছি না এই ভিডিওটার মধ্যে। আপনাকে কেউ খেয়াল করেছেন যে এই আলাপের একটা অংশে আমাদের খালেদ মহিউদ্দিন বলছেন এনসিপি যারা তরুণ তুর্কি, মানে হাসনাত সার্জিস, তাদের কথা বলতে গিয়ে তারপরে খালেদ মহিউদ্দিন যখন পলাতক ছাত্রলীগের খুনি লীগের সভাপতি সাদ্দামের ইন্টারভিউ করতে চেয়েছেন, তখন তো বাংলাদেশের আপমর সবাই এটার বিরুদ্ধে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল। এবং তখন সম্ভবত হাসনাত সার্জিস ওরা যেরকম বলেছিল যে এই রক্তের সাথে বেইমানি করে প্রতারণা। তা আপনি একটা ব্যাপার খেয়াল করেন যে খালেদ মহিউদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছেন। তিনি বলছেন বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হা করে হেসে দিচ্ছেন, ওনার হাসি আসছে না, আর্টিফিশিয়াল। এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে, এরপর উনি বলছেন বিপ্লব, রক্ত, প্রতারণা। এত সহজ শব্দ না, আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই, কিন্তু সহজ তো আপনি করে দেখালেন। কারণ হাসনাত সার্জিসের ব্যক্তিগত কোনো অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে, কিন্তু তারা যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ, এত আহত, এটাকে আপনি স্বপ্নে যেভাবে লঘু করবার চেষ্টা করলেন, আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন? মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন, এরপরে আপনি বললেন বিপ্লব, রক্ত, প্রতারণা, মানে এগুলো কিছু না। মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসেবে কি চান? একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান। আপনি নিজে বলছেন যে ট্রমার ব্যাপারটা আপনার বক্তৃতার মধ্যে বলেছেন, ইভেন আমেরিকায়ও যদি কোনো ভিকটিম আবার সেই ইন্টারভিউ দেখে আরো ট্রমাটাইজড হয়ে যায়, তাহলে তাকে বাংলাদেশের আইন তো কভার করেই না, আমেরিকার কোথাও কভার করেন, এটা আপনি বলেছেন। এরপরেও আপনি বলছেন যে তবে এটা এত বিগ, আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে। দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যেবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামত ওপিনিয়নটা কি, আপনারা কি বলবেন। খালেদ মহিউদ্দিন ভাই তিনি যে কথা বলেছেন যে তিনি একজন সাংবাদিক হিসেবে তার দায়িত্ব এবং তিনি সেটাই করবেন, তিনি শেখ হাসিনাকে প্রকাশ্যে আনবেন, শেখ হাসিনার সাক্ষাৎকার নেবে, শেখ হাসিনার ইন্টারভিউ নেবেন তিনি, তাতে যার যা করার করে নিক, তিনি এভাবে বলেছেন। কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি যে কথাগুলো বললেন, প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সেগুলো নিয়ে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বেশি কথা আর বাড়াবো না, শুধুমাত্র এতটুকুই বলবো, আজকে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া প্রশ্নে খেপেছে খালেদ মহিউদ্দিন ভাই। অনেকেই বলছে যে 24-এর গণঅভ্যুত্থানে খালেদ মহিউদ্দিনের কোনো অবদান নেই, সুতরাং খালেদ মহিউদ্দিনের এটা কোনোভাবেই সাজে না যে সে শেখ হাসিনা ইন্টারভিউ নেবে এবং জুলাই গণঅভ্যুত্থানে বা জুলাই শহীদদের স্মরণ তিনি মজা করবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত ওপিনিয়ন কি, আপনারা কি বলতে চান। খালেদ মহিউদ্দিনের শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার এই ইচ্ছা
এগুলো নিয়ে আপনারা কি বলবেন সেটা জানাবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।